লেখক অতীশ দত্ত চৌধুরীর পোস্টমর্টেম। কি ব্যাপার গো তোমার? আজকাল দেখছি একেবারে ভুলেই যাচ্ছ আমাকে। সদ্য যুবতী নাফিসার মধুঝরা কণ্ঠ শোনা গেল ফোনের ও প্রান্তে। কণ্ঠে তার বুক ভরা আক্ষেপ, একরাশ অভিযোগ আর হতাশার সুর স্পষ্ট। ফোনটা রিসিভ করার ইচ্ছে ছিল না সরকারি হাসপাতালের খ্যাতনামা ডক্টর রণজয় মুখার্জির। নেহাত মেয়েটি 3বার কল করেছে, এরপর রিসিভ না করলে খারাপ দেখায়। কিন্তু ওই এক কথা আর কতবার বলবে নাফিসাকে যে আমি এখন ব্যস্ত আছি? প্রথম দিন থেকেই নাফিসাকে বারণ করা আছে সন্ধ্যায় বা রাত্রে যেন কখনো ফোন না করে। নাফিসা অবশ্য সেটা ভুলেও কখনো করে না, কারণ সে জানে ডক্টর মুখার্জি বিবাহিত। যদিও ডক্টর রণজয়ের স্ত্রীর সঙ্গে নাফিসার আলাপ পরিচয় নেই, শুধু এইটুকু শুনেছে ওনার স্ত্রীও একজন ডক্টর, উনি প্রাইভেট নার্সিংহোমে কর্মরতা। ওদের একটি পুত্র সন্তান রয়েছে। যেহেতু স্বামী স্ত্রী দুজনেই ডক্টর, দুজনেই কাজে ব্যস্ত থাকেন, তাই একমাত্র ছেলেটিকে ওনারা ভর্তি করিয়ে দিয়েছেন কার্শিয়াংয়ের একটি নামকরা বোর্ডিং স্কুলে। ডক্টর রণজয় মুখার্জি সারাটা দিন কেটে যায় সরকারি মেডিকেল কলেজে স্টুডেন্টদের ক্লাস নিতে। শুধু অটোপসির ক্লাস নেওয়াই তো নয়, তাদেরকে হাতে কলমে শেখাতে হয়, চেনাতে হয় মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গ, আর সেই সবের কার্যকারিতা, অস্বাভাবিক মৃত্যুর বডি এই সরকারি হাসপাতালে পুলিশ নিয়ে এলে ময়না তদন্ত করতে হয় ডক্টর রণজয় মুখার্জিকে। সারাদিন ক্লাস আর লাশ নিয়ে ঘাটাঘাটি করতে করতে একঘেয়ে হয়ে গেছে ওনার জীবনটা। বাড়ি ফিরেও একটু স্বস্তি নেই, শান্তিতে দুটো কথা বলার লোক নেই। ছেলে থাকে হস্টেলে, আর স্ত্রীর সান্নিধ্য সেটা পাওয়াই তো দুর্লভ। সন্ধেবেলায় ডিউটি সেরে এসেও ফোনে ক্লায়েন্ট নিয়ে ব্যস্ত থাকে স্ত্রী জয়িতা। আবার কোনো দিন মাঝরাতে সিজার করতে চলে যায় নার্সিংহোমে। কিছু করার নেই, একে তো প্রাইভেট নার্সিংহোমের চাকরি, তাই আবার জয়িতা একজন গাইনোকোলজিস্ট। ভীষণ একাকী লাগে এক সময়, যেন মনে হয় ব্যাচেলার লাইফ লিড করছেন ডক্টর রণজয়। স্বামী স্ত্রীর যে স্বাভাবিক প্রেম বন্ধন, সেখানে ঘটে গেছে এক অদৃশ্য ছন্দপতন। এমনিতে ওপরে ওপরে দেখলে মনে হয় কই সবই তো ঠিক আছে, কিছুই তো বেমানান নেই। কিন্তু ভেতরে ভেতরে যেন একটু একটু করে উঁচু হচ্ছে একটা দুর্ভেদ্য পাঁচিল। দিনের শেষে গভীর রাতে নরম বিছানায় যে আবেগ, যে সুখ একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে আশা করে, সেই সুখ থেকে বঞ্চিত সুপুরুষ ডক্টর রণজয়। ইচ্ছাকৃতভাবে যে জয়িতা সাড়া দেয় না স্বামীর আহ্বানে, সবসময় তেমনটা নয়। আসলে প্রাইভেট নার্সিংহোমের অতিরিক্ত কাজের চাপে মরে গেছে আবেগের অনুভূতিগুলো। যেটুকু সঙ্গ দেয় পুরোটাই একজন স্ত্রী হিসেবে কর্তব্যের খাতিরে। আবেগবিহীন সেই সঙ্গ উপভোগ করা নয়, বরং স্ত্রী প্রতি করুণা হয় ডক্টর মুখার্জির। তাই দমিয়ে রাখেন নিজের শারীরিক চাহিদা। মাঝরাতে শাওয়ারে শরীর ঠান্ডা করে পাশের রুমে ফুল স্পিডে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েন ভোরের দিকে। ঠিক এই সময় ডক্টর রণজয় মুখার্জির এই একঘেয়েমি জীবনে হিমেল বাতাসের স্পর্শ এনে দিয়েছিল নাফিসা। ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট, অসাধারণ রূপসী, একেবারে নিখুঁত গড়ন। ঈশ্বর যেন অনেক সময় নিয়ে গড়েছেন নাফিসাকে, যেন স্বর্গের কোনো এক অপ্সরা নেমে এসেছে পৃথিবীর মাটিতে। মোমের মতো মসৃণ ত্বক, একঢাল রেশমি স্ট্রেট চুল, পাকা গমের মতো গায়ের রং, আর পান পাতার মতো সুন্দর মুখশ্রী। হাসলে যেন মুক্ত ঝরে পড়ে, এত সুন্দর তার দাঁতের গঠন। আর কণ্ঠস্বর, ওহ, এত মিষ্টি, এত মিষ্টি। ভগবান যেন সবকিছু ওকেই ঢেলে দিয়েছেন। লেখাপড়াতেও নাফিসা তুখোড়, তাই এক চান্সে এই সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে গেছে। বাবা মা থাকেন বর্ধমানে। বাবা একজন বড় ব্যবসায়ী, বর্ধমানে 3-3টে রাইস মিলের মালিক। নাফিসা মেডিকেলে চান্স পাওয়ার পর মেয়ের জন্য কলকাতায় একটা 2 কামরা ফ্ল্যাট ভাড়া করে দিয়েছে নাফিসার বাবা। হস্টেলে খাওয়া দাওয়া ঠিকমতো হবে কি হবে না তার তো ঠিক নেই, তাই একজন রান্নার মাসিও ঠিক করা আছে নাফিসার জন্য। সে আসে রোজ সকালবেলায়, রান্না বান্না করে দিয়ে চলে যাওয়ার পর কলেজে যায় নাফিসা। মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে নাফিসার সহপাঠিনী উঠতি যুবতীরা প্রায় সবাই যখন তাদেরই সমবয়সী যুবকদের প্রেমে হাবুডুবু খাচ্ছে, নাফিসার কিন্তু তখন ওর সমবয়সী বা ওর চেয়ে বয়সে সামান্য বেশি এরকম অনেক যুবকদের সঙ্গে বন্ধুত্ব থাকলেও কারোর সঙ্গে ওর প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি। বড়লোক বাবার একমাত্র রূপসী কন্যা, তাই প্রেমের প্রস্তাবও পেয়েছে প্রচুর। কিন্তু সেই সব প্রস্তাব হেসে উড়িয়ে দিয়েছে নাফিসা। ওর ওই রকম ইয়াং ম্যান একেবারেই নাপসন্দ। নাফিসার পছন্দ ম্যাচিওরড ম্যান, যে তাকে প্রয়োজনে ধমকাবে, শাসন করবে, আগলে রাখবে, ভালোবাসবে। সেই ভালোবাসায় যেন কিছুটা অভিভাবকত্ব থাকে, অধিকার বোধ থাকে।
যেটা ইয়াং সহপাঠীদের কাছ থেকে পাওয়া সম্ভব নয়। তাই ১৯ বছরের নাফিসা প্রেমে মজেছে ৪২ বছরের ডক্টর রণজয়। সুপুরুষ চেহারা, দেখতে শুনতে ভীষণ হ্যান্ডসাম, পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর, কম কথা বলার মানুষ, ব্যক্তিত্বপূর্ণ আভিজাত্যের ছাপ আছে চেহারায়, কথাবার্তায়, পোশাকে আশাকে। ডক্টর রণজয়ের খুব মনে পড়ে ২ বছর আগের সে দিনটার কথা। নাফিসা তখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। নাফিসাকে কখনো আলাদাভাবে বিশেষ চোখে দেখেননি ডক্টর মুখার্জি। অন্যান্য স্টুডেন্টদের মতোই নিজের একজন ছাত্রী হিসেবে দেখতেন নাফিসাকে। তবে হ্যাঁ, ওর চোখ ঝলসানো রূপ বাকি সমস্ত স্টুডেন্টদের মাঝে আলাদাভাবে চিনিয়ে দিত। তাই এতগুলো স্টুডেন্টদের মধ্যেও নাফিসার মুখশ্রী মনে থাকতো সব টিচার ডক্টরদের। একদিন বিকেলে ক্লাস শেষ করে বাড়ির দিকে যাবেন বলে হাসপাতালের পার্কিং লট থেকে গাড়ি বের করছেন ডক্টর মুখার্জি। এমন সময় গাড়ির সামনে এসে দাঁড়ালো নাফিসা। হাত নেড়ে গাড়িটা থামাতে বলছে। গাড়ির কাঁচ নামিয়ে দিলেন ডক্টর রণজয়। কিছু বলবে নাফিসা? হ্যাঁ স্যার, বলছিলাম আপনি গোল পার্কের দিকে থাকেন না? হ্যাঁ, কেন বলো তো? আর কিছুটা গেলেই তো যাদবপুর। আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি যাদবপুরে। তাই বলছিলাম আমাকে গোল পার্ক পর্যন্ত লিফট দেবেন স্যার, প্লিজ? ঠিক আছে, উঠে এসো। থ্যাংক ইউ স্যার। সেই দিন থেকে যাত্রা শুরু, এক অসমবয়সী প্রেমের যাত্রা। অনর্গল কথা বলে নাফিসা, ওর কথা যেন ফুরায় আর না, যেন কলকল শব্দে ঝর্ণা ধারা। অপরদিকে রণজয়ের মধ্যে এক গভীর জঙ্গলের প্রশান্তি, এক ব্যক্তিত্বপূর্ণ গাম্ভীর্য। চুম্বক যেমন বিপরীত মেরুকে আকর্ষণ করে, ঠিক তেমনি দুই ভিন্ন চরিত্রের এই দুটি মন পরস্পরের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করতে শুরু করলো অচিরেই। স্যারের গাড়িতে করে বাড়ি ফেরা এরপর অভ্যেসে পরিণত হয়ে গেল নাফিসার। এক একদিন স্যারের অন্য ক্লাস থাকে, পোস্টমর্টেম করা থাকে, বেরোতে দেরি হয় ওনার। তবুও নাফিসা অপেক্ষা করে স্যারের পাশের সিটে বসবে বলে। কত তার গল্প, সারাদিন ক্লাসে কি হয়েছে, কোন বন্ধু কে কার পিছনে লাগে, সব খুঁটিনাটি বলা চাই নাফিসার। প্রথম প্রথম গোলপার্কের মোড়ে নেমে যেত নাফিসা, ওখান থেকে অটো করে ফিরতো যাদবপুরে তার ফ্ল্যাটে। এরকমই একদিন নাফিসার বকবকানি আর ক্লাসে নানান রকম মজার মজার ঘটনা শুনতে শুনতে কখন যে গোলপার্ক পার হয়ে গেছে খেয়াল নেই দুজনেরই। নাফিসার সঙ্গ খুব ভালো লাগে রণজয়ের, কত প্রাণোচ্ছল মেয়েটি। স্যার গাড়ি থামান, গোল পার্ক পেরিয়ে গেলাম যে। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা ঠিক আছে, এতটা যখন এসেই পড়েছি, চলো তোমাকে ফ্ল্যাটে ড্রপ করে দিই। স্যারের কথা শুনে মনে মনে খুব খুশি হয়েছে নাফিসা, তবুও সৌজন্যের খাতিরে বলল, না না স্যার, তার দরকার নেই। আবার আপনাকে উল্টো পথে এতটা ব্যাক করতে হবে? আরে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। গাড়ি চালাতে আমার ভালোই লাগে। সত্যি? আমারও না, খুব ভালো লাগে গাড়ি চড়তে, ইচ্ছে করে গাড়ি চালিয়ে লং ড্রাইভে যাই, কিন্তু বাপি আমাকে ড্রাইভ করতেই দেয় না। আপনি আমাকে গাড়ি চালানো শিখিয়ে দেবেন? সে দেখা যাবে খন। তোমার ফ্ল্যাটটা ঠিক কোনখানে? এই তো স্যার, প্রায় এসেই গেছি। সামনের সিগন্যালটা ক্রস করেই বাঁ হাতে যে হলুদ ফ্ল্যাটটা দেখা যাচ্ছে, ওটারই 3rd ফ্লোরে থাকি আমি। রাস্তার পাশে গাড়িটা পার্ক করলেন ডক্টর রণজয়। গাড়ি থেকে নেমে পড়ল নাফিসা। স্যার এতটা যখন এসেই পড়েছেন, একটু ওপরে আসুন না প্লিজ। আমার হাতের 1 কাপ চা খেয়ে যাবেন। আজ নয়, পরে একদিন আসবো। চলি, টাটা, সাবধানে যাবেন। ইউটার্ন নিয়ে গোলপার্কের দিকে চলে গেল ডক্টর রণজয়ের হোন্ডা সিটি। গাড়িটা চোখের আড়াল হতে তারপর লিফট ধরে নিজের রুমে চলে গেল নাফিসা। ক্রমশ এরপর ডক্টর রণজয়ের রুটিনে পরিণত হয়ে গেল হাসপাতাল, ফেরতা, যাদবপুর হয়ে তারপর গোলপার্ক। নাফিসার প্রতি রণজয়ের শুধুমাত্র ছাত্রীসুলভ ভালোবাসার মধ্যে ব্যাপারটার সীমাবদ্ধ নেই। ঘটনাটা ঘটে গেল নাফিসার গাড়ি চালানো শিখতে গিয়ে। স্যার আপনি কিন্তু বলেছিলেন আমাকে গাড়ি চালানো শিখিয়ে দেবেন, কই দিলেন না তো? আমি বলেছিলাম পরে হবে। কবে হবে ওসব জানি না, আমি আজকেই শিখতে চাই, এক্ষুনি, এই মুহূর্তে। বাচ্চাদের মতো নাফিসাকে জেদ করতে দেখে হেসে ফেলেছিলেন ডক্টর রণজয়। আচ্ছা ঠিক আছে, চলো, তোমাকে আজকেই শিখিয়ে দেব। সত্যি? ইয়া! আনন্দে আত্মহারা হয়ে চলন্ত গাড়ির মধ্যে আচমকা জড়িয়ে ধরল রণজয়কে। পরক্ষণে অবশ্য নিজেকে সামলে নিয়েছে নাফিসা। স্যার যদি রেগে যান। মুখ আচুমাচু করে একটু সরে বসলো, আর চোখে তাকিয়ে দেখে স্যারের মুখে স্মিত হাসি। ও স্যার তাহলে রাগ করেননি? লেকের ধারের রাস্তাটা ফাঁকা ফাঁকা, এখানে গাড়ি চালানো শেখাতে সুবিধা হবে ভেবে লেকের ধারে গাড়িটা পার্ক করলেন ডক্টর রণজয়। নামো, যাও ওদিকে গিয়ে ড্রাইভার সিটে বসো।
রণজয় নেমে পড়েছে নিজের সিট ছেড়ে। ওদিক থেকে নামলো নাফিসা। গাড়ি লক করে চলে আসুন। নাফিসার কথা শুনে রণজয় অবাক। কোথায় যাব? গাড়ি চালানো শিখবে না? আজকে না, অন্যদিন শিখব। আজকে চলুন একটু লেকের পাড়ে গিয়ে বসি। এই মেয়ের মাথায় কখন যে কি ভূত যাবে। এইমাত্র বলল আজকে গাড়ি চালানো শিখবে, আবার পরক্ষণেই বলছে অন্যদিন। যাগ্গে। রণজয় হেঁটে চলেছে নাফিসার পাশাপাশি। একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে এদিকটায়। লেকের পাড়ের মাটি নরম, বেঞ্চগুলো সব ভিজে। নরম মাটিতে টলমলো করছে নাফিসার পা। পড়ে যাওয়ার ভয়ে শক্ত করে ধরে রেখেছে রণজয়ের পুরুষ্টু বাহু। পার্কে এলে যে তুমি, বসবে কি করে? সব জায়গায় তো ভিজে। কিচ্ছু হবে না, চলুন তো। আমার হ্যান্ডব্যাগে ছাতা আছে, আজকের নিউজ পেপারটাও সাথে আছে, পড়ব বলে কলেজে নিয়ে গেছিলাম। বেঞ্চের ওপরে খবরের কাগজটা পেতে দিল নাফিসা। পাশাপাশি বসলো দুজনে, গায়ে গা ঘেঁষে। হঠাৎই বিদ্যুৎ চমকে শুরু হলো টিপটিপ করে বৃষ্টি। ওঠো নাফিসা, জোরে বৃষ্টি এসে গেলে ভিজে যাব দুজনেই। তারপর তুমি সর্দি জ্বর বাঁধিয়ে বসবে। আপনি না ডাক্তার? ভিজে গিয়ে যদি জ্বর আসে তো আসবে, আপনি ওষুধ দিয়ে আমাকে ভালো করে দেবেন। কি দেবেন না? কোনো উত্তর দিচ্ছে না রণজয়। স্মিত হেসে উপভোগ করছে নাফিসার সান্নিধ্য। ব্যাগ থেকে ফোল্ডিং ছাতাটা বের করে নাফিসা মেলে ধরে আছে দুজনের মাথার ওপর। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ। পার্কের টিমটিমে আলোয় আশেপাশের কিছুই তেমন দেখা যাচ্ছে না। লোকজনও খুব কম। হঠাৎ বলে বসলো, তখন ওরকম করে জড়িয়ে ধরেছিলাম বলে রাগ করেছেন? কই না তো। তাহলে আমাকে রিটার্ন দিলেন না যে? হাক করলে রিটার্ন হাক দিতে হয় সেটাও জানে না। কপট অভিমানে ঠোঁট ফুলিয়ে বসে আছে নাফিসা। এর আবার রিটার্ন দিতে হয়? হ্যাঁ, দিতে হয় তো। ঠিক আছে, এখনই শোধ দিয়ে দিচ্ছি। ধার বাকি রাখা আমি পছন্দ করি না। দুহাত বাড়িয়ে নাফিসাকে জড়িয়ে ধরল রন। ছাতার আড়ালে নাফিসা তখন মুখ ডুবিয়ে দিয়েছে রণজয়ের প্রশস্ত বক্ষে। আবদ্ধ হয়ে আছে রণর উষ্ণ আলিঙ্গনে। শোষ করে হাওয়া বইছে লেকের পাড়ে, সঙ্গে অল্প অল্প বৃষ্টির ফোঁটায় শীত শীত লাগছে। তবুও আলিঙ্গনবদ্ধ দুটি শরীরে ক্রমশ বাড়ছে উত্তাপ। ঘাড় উঁচু করে নাফিসা ছুঁতে চাইছে রণর পুরুষালী ঠোঁট। মাথা নামিয়ে সুবিধে করে দিল রন। হঠাৎ এক লহমায় মিলেমিশে একাকার হয়ে গেল দুজোড়া পিপাসু তপ্ত ঠোঁট। তীব্র আবেশে চোখ বন্ধ হয়ে গেছে দুজনের। চারিদিক নিস্তব্ধ, শুধু একটানা শোনা যাচ্ছে বাতাসের শো শো শব্দ। নাফিসার জীবনে ভালোবাসার প্রথম চুম্বন। দীর্ঘ চুম্বন সেরে নাফিসার চোখে মুখে ফুটে উঠল এক পরিতৃপ্তির খুশি। আলিঙ্গন আলগা করে উঠতে উদ্যত রণজয়। নাফিসা, চলো এবার যাই। নাফিসা যে কখন আপনি থেকে আপনা আপনি নেমে এসেছে তুমিতে, নিজেও খেয়াল করেনি। আর একটু বসো না গো প্লিজ। না আর না, আবার আর একদিন। কেন, দেরি করে বাড়ি ফিরলে তোমার বউ বুঝি খুব রাগারাগি করবে? আরে ধুস, ও সব কোনো ব্যাপার নেই, বৃষ্টি পড়ছে তাই বললাম। বুঝেছি, খুব বীর পুরুষ তুমি, বউকে একটুও ভয় পাও না। ঠিক আছে চলো। গাড়িতে উঠে বসলো দুজনে। গাড়ি ছুটে চলেছে যাদবপুরের দিকে। নাফিসাকে পৌঁছে দিয়ে ইউ টার্ন নেওয়ার সময় নাফিসা নেমে উল্টো দিকে এসে ড্রাইভার সিটের দিকে জানালা দিয়ে মাথা গলিয়ে দিল। এই শোনো, আমি না কাউকে জানাইনি, পরশু আমার বার্থডে। রন, তোমাকে কিন্তু আমার ফ্ল্যাটে আসতেই হবে। পরশুদিন রোববার, ওই দিন তো কলেজ থেকে একসাথে ফেরা হবে না, তাই আজকে নেমন্তন্নটা সেরে রাখলাম। আমি কিন্তু তোমার অপেক্ষায় বসে থাকবো রন। ধবধবে ফর্সা দুটো হাত বাড়িয়ে গলা জড়িয়ে আচমকা জনবহুল রাজপথে রনকে একটা ছোট্ট চুমু খেয়ে দৌড়ে পালালো নাফিসা। গতকাল সারা রাত রনর চোখে এতটুকু ঘুম নেই। হঠাৎ করে কোথা থেকে যে কি হয়ে গেল। নাফিসা না হয় অল্প বয়স, আবেগের বশে ওরকম করে ফেলেছে, কিন্তু রনও কি কাজটা ঠিক করলো? রনর কি উচিত হয়েছে নাফিসাকে প্রশ্রয় দেওয়া? শুধু প্রশ্রয় দেওয়াই তো নয়, রন নিজে সক্রিয় অংশগ্রহণ করেছিল। জেগে উঠেছিল তার অন্তরের সুপ্ত কামনা বাসনা। অনেক সুযোগ থাকা সত্ত্বেও যে পুরুষ নিজেকে কোনোদিন পরকীয়ায় জড়ায়নি, জয়িতার সুখ সান্নিধ্য না পেয়েও যে পুরুষ তার সংযম দেখাতে পেরেছিল এতদিন, দমিয়ে রাখতে পেরেছিল তার উন্মত্ত যৌবন, কিন্তু এইবার কেন পারল না? তবে কি নাফিসার প্রেমে এবার সত্যি ডুবে গেলেন ডক্টর রণজয়? নাফিসার অমোঘ আকর্ষণ অস্বীকার করা বোধ হয় মুনি ঋষিদের পক্ষেও অসম্ভব।
যারা লোভ, কাম, মায়া, প্রেম, ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে। আর রন তো সেখানে একজন সংসারী মানুষ। নাফিসার শুধু অসামান্য রূপ যৌবনই তো নয়, নাফিসার সুমধুর কণ্ঠস্বর, তার শিশুসুলভ সরলতা, অনর্গল কথাবার্তার নেশায় রন যেন বুঁদ হয়ে গেছে। এই নেশা থেকে মুক্তি পাওয়ার মেডিসিন ডক্টর রণজয়ের জানা নেই, জানতেও চান না তিনি। কিন্তু এই একটা কিন্তু বারবার মনে কাটা হয়ে বিঁধছে। এটা কি ঠকানো হলো না জয়িতাকে? এটা কি প্রতারণা নয়? যাক, যা হওয়ার তা হবে। আর ভাবতে পারছে না রন, সেও একজন রক্ত মাংসের মানুষ। আর কতদিন এইভাবে নিজেকে উপেক্ষিত, বঞ্চিত করে রাখবে? পরশু নাফিসার জন্মদিন। এখন এসব উল্টোপাল্টা ভেবে মুড নষ্ট করার কোনো মানেই হয় না। কি গিফট দেওয়া যায়? নাফিসার বার্থডে বলে কথা। খুবই এক্সাইটেড লাগছে রণজয়ের। খুব ভালো কিছু একটা গিফট দিতে হবে। ভাবতে ভাবতে পরদিন সকালে রন চলে গেল নামকরা এক জুয়েলারি দোকানে। এটা সেটা দেখতে দেখতে খুব পছন্দ হয়ে গেল ডিপ ব্লু কালারের দামি পাথর বসানো একটা হার্ট শেপড সোনার লকেট। রঙিন মোড়কে সুন্দর প্যাকেজিং করে তার ওপরে লিখিয়ে নিল হ্যাপি বার্থডে নাফিসা। এদিকে গতকাল সারাটা রাত নাফিসার জেগেই কেটে গেছে আনন্দের আতিশয্যে। দেরিতে হলেও তার প্রিয়তমের বাহু লগ্না হতে পেরেছে অবশেষে। বারবার মনে ভেসে আসছে চুম্বন বিনিময়ের মুহূর্তটা। লজ্জায় লাল হয়ে উঠছে গোলাপি গাল দুটো। লজ্জায় মুখ লুকাচ্ছে বিছানায় উপুর হয়ে শুয়ে। আবার কখনো হেসে উঠছে আপন মনে। এ যে কি আনন্দ, কাউকে বলার নয়। এমনকি কলেজের বেস্ট ফ্রেন্ড রিয়াকেও বলা যাবে না তাদের এই অবৈধ ভালোবাসার কথা। কি ব্যাপার গো, আজকে এত বেলা পর্যন্ত শুয়ে আছো যে? কলেজ যাবেনি? রান্নার মাসির ডাকে হুঁশ ফিরল নাফিসার। না, আজকে কলেজে ছুটি আছে। তুমি আলু পরোটা বানাও, আমি ফ্রেশ হয়ে আসছি। গতকাল রাতে কিচ্ছু খায়নি নাফিসা। খাওয়ার পর মুখ ধুলে যে রনর ঠোঁটের স্পর্শ মুছে যাবে। বাথরুমে ঢুকে শাওয়ার খুলে দিল। শাওয়ারে জোর নেই। ইস, গতকাল সন্ধেবেলায় ঠিক এই রকমই টপ টপ করে জল পড়ছিল ছাতার পাশ দিয়ে। আর রন তখন কি অসভ্য! ইস, ভাবতেই রোমাঞ্চ খেলে গেল নাফিসার সিক্ত শরীরে। রান্নার মাসিকে অনেক জায়গায় কাজ করতে যেতে হয়, তাই কাজ করে ঝটাপট। স্নান সেরে নাফিসা বেরোতে না বেরোতেই ব্রেকফাস্ট রেডি। টেবিলে বসে আলু পরোটা খেতে খেতে ঘরটার চারদিকে লক্ষ্য করছে নাফিসা। মাসি চলে গেলে তাকে অনেক কাজ করতে হবে। কাল রন আসবেই ফ্ল্যাটে। ঘরটা আজকের মধ্যে টিপটপ করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। কিন্তু কি খাওয়াবে রনকে? চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালোবাসে রন। আজকে বিকেলে বেরিয়ে বাজার থেকে মাটন আর চিংড়ি নিয়ে আসতে হবে। এই কমাসে রনর সাথে কলেজ থেকে ফেরার পথে প্রায় সব জানা হয়ে গেছে নাফিসার। রনের ভালো লাগা, রনের মন্দ লাগা। আচ্ছা, স্যারকে যে কাল তুমি করে বলে ফেললাম, নাম ধরে ডেকে ফেললাম, স্যারের কি ভালো লেগেছে? রাগ করেনি তো? কে জানে, যা গম্ভীর প্রকৃতির, বোঝাও যায় না ছাই। রাগ করে যদি কালকে না আসেন? ওরে বাবা, না না থাক, আজ থেকে আর তুমি করে বলবো না, এবার থেকে আপনি করেই বলবো। কিন্তু কি বলে ডাকবো? কলেজে তো স্যার বলে ডাকি। কলেজে ওটাই থাকবে, কিন্তু বাইরে বাইরে কি বলে ডাকা যায়? ধুর, মাথায় আসছে না। যাকে কিছু বলে যে সম্বোধন করতেই হবে এমন তো কোনো মানে নেই, এমনিও তো কথা বলা যায়। রান্নার মাসি চলে গেল কাজ সেরে। কানে ইয়ারফোন গুজে এফএম চালিয়ে গান শুনছে নাফিসা। মনটা বড্ড হুহু করছে স্যারের জন্য। আজকে আর দেখা হবে না। খুব ইচ্ছে করছিল দেখা করতে, কিন্তু সেই কালকের জন্য অপেক্ষা। ইচ্ছে করছে স্যারের সাথে এক্ষুনি লং ড্রাইভে চলে যেতে। একবার কি ফোন করে দেখব ফ্রি আছেন কিনা। আর ঠিক তখনই কিশোর কুমারের একটা খুব জনপ্রিয় গান বেজে উঠল এফএম রেডিওর। কভি কভি দূরি ভি জরুরি হ্যায়, প্রেমিও মে প্যার বাড়ানে কে ওয়াস্তে। আরে বাস, কথাটা তো দারুণ। হ্যাঁ, ঠিকই তো, প্রেমিক প্রেমিকার মধ্যে দূরত্ব বাড়লে প্রেম গাঢ় হয়। আর সেই জন্যই বিয়ের পরদিন স্বামী স্ত্রীর পরস্পরের মুখদর্শন করতে নেই, যাতে প্রেম গাঢ় হয়, যাতে ফুলশয্যায় রাতের ঘনিষ্ঠতা হয় নিবিড়। মাঝে রাতটাকে বলে কাল রাত্রি। আজকে আমাদের দুজনের দেখা হচ্ছে না। ও, তার মানে কি আজ আমাদের কাল রাত্রি? আপন মনে কত কি কল্পনা করে চলেছে নাফিসা। আচ্ছা, আজকে রাতটা যদি আমাদের কাল রাত্রি হয়, তাহলে আগামীকাল রাত্রিটা কি ফুলশয্যা? হ্যাঁ। ফোনের রিংটোনের আওয়াজে নাফিসার কল্পনায় ঘটল ছন্দপতন। স্যারের ফোন। হ্যালো নাফিসা। বলুন।
কাল কটার সময় আসছেন? দেরি করবেন না কিন্তু। কাল আমি যাচ্ছি না। হ্যাঁ, এই ভয়টাই পাচ্ছিল নাফিসা। একদম উচিত হয়নি নাম ধরে ডাকা। তুমি করে বলা তো একেবারেই উচিত হয়নি। এমা, এ কি কথা? কেন কেন আসবেন না আপনি? রাগ করেছেন আমার ওপর? কাল যাদবপুরে যাব না, কাল যাব পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটে? কেন? তোমাকে ট্রিট দিতে নিয়ে যাব। কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়। তুমি টিনেজ থেকে 20-তে পদার্পণ করছো, এটা তো একটা বড় সেলিব্রেশন। এত বড় সেলিব্রেশন কি বাড়িতে হয়? কিন্তু আমি যে নিজের হাতে আপনাকে রেঁধে খাবো ভেবেছিলাম, সেটা এখন ডিউ থাক। শোনো, কাল তুমি রেডি হয়ে থাকবে, তোমাকে আমি নিতে আসবো সন্ধে ঠিক 6:30টায়। আচ্ছা বেশ, তাই হবে। স্যারের এই প্রস্তাবে ভীষণ খুশি হয়েছে নাফিসা। যাক, তার মানে স্যার রাগ করেননি। পরদিন সকাল থেকে বারে বারে ঘড়ি দেখছে। 6:30 বাজতে আর কত দেরি। বিকেল 4:30 বাজতেই আর একবার স্নান সেরে সাজতে বসে গেছে নাফিসা। এমনিতেই তো ভীষণ সুন্দরী, লাল রঙের লেহেঙ্গা পরে দারুণ মানিয়েছে। চোখ ফেরানো যাচ্ছে না, এমনই তার রূপের ছটা। বার্থডে গার্লকে আর আলাদা করে চেনাতে লাগবে না। কথার দাম আছে ডক্টর রণজয়ের। ঠিক কাটায় কাটায় 6:30টায় নাফিসার ফ্ল্যাটের নিচে গাড়ি নিয়ে এসে হাজির। রাস্তার ধারে আগেই অপেক্ষা করছিল নাফিসা। যাদবপুর থেকে নাফিসাকে নিয়ে গাড়ি এবার ছুটে চলেছে পার্ক স্ট্রিটের দিকে। গাড়ি ড্রাইভ করতে করতে পাশের সিটে বসা নাফিসার দিকে বারবার চোখ চলে যাচ্ছে রণজয়ের। কি দেখছেন অমন করে? লজ্জা পাচ্ছে নাফিসা। দুহাত দিয়ে ধরে রেখেছে রণজয়ের বাঁ হাতটা। উফ, কি কঠিন তালু। পার্ক স্ট্রিটের একটা নামী রেস্টুরেন্টে আগাম টেবিল বুক করা ছিল রণর নামে। আলো আধারি পরিবেশে রোম্যান্টিক ইনস্ট্রুমেন্টাল বেজে চলেছে লো ভলিউমে। ওয়েটার এসে টেবিলে দিয়ে গেল একটা সুন্দর কেক, তার উপরে লেখা হ্যাপি বার্থডে নাফিসা। 4জন ওয়েটার ঘিরে আছে ওদের টেবিল। করতালি দিয়ে সমস্বরে ওরা গেয়ে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মিস নাফিসা, হ্যাপি বার্থডে টু ইউ। ঠোঁটটা সরু করে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে ছুরি দিয়ে কেক কেটে একটা টুকরো তুলে দিল রণর মুখে। রণ একটু কামড়ে নিয়ে বাকিটা খাইয়ে দিল নাফিসাকে। এরপর ওয়েটাররা চলে গেল নিজেদের কাজে। এতদিনে নাফিসার পছন্দ অপছন্দ জানা হয়ে গেছে রণর। সেই মতো আগে মেনু ঠিক করা আছে। টেবিলে এসে হাজির নাফিসার মনপসন্দ ডিশ। নাফিসা, হার্ড ড্রিঙ্ক নেওয়ার অভ্যেস আছে তোমার? হার্ড ড্রিঙ্ক? ওরে বাবা, না না, আমি কোনো দিন টেস্টই করিনি। আজ তো একটা বড় অকেশন, আজ একটু ট্রাই করো। কিন্তু যদি কিছু হয়ে যায়? কিচ্ছু হবে না, আমি তো আছি। ওয়েটার হাত নেড়ে ডাকলো রণজয়। নিজের জন্য খুব সামান্য আর নাফিসার জন্য একটু বেশি পরিমাণে হুইস্কির অর্ডার দিয়ে দিল। এ কি, আপনার এই এতটুকু? আমাকে ড্রাইভ করে ফিরতে হবে। তাছাড়া বাড়িতে আমার স্টক আছে, বাড়ি গিয়ে নিয়ে নেব 2 পেগ। রাত 10টার সময় রণ যখন গাড়ি স্টার্ট দিল, নাফিসার তখন নেশা চড়ে গেছে। মাথাটা হেলান দিয়ে আছে রণর চওড়া কাঁধে। কি হলো, ঘুম পাচ্ছে? না না, আর একটু ড্রিঙ্ক করতে ইচ্ছে করছে এখন। ঠিক আছে চলো, আমার বাড়িতে তো রাখাই আছে। বাড়িতে? আপনার বউ আমাকে অ্যালাউ করবে? স্ত্রী বাড়িতে থাকলে তোমাকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসতো না। ও এখন কলকাতায় নেই, একটা মেডিকেল কনফারেন্স অ্যাটেন্ড করতে মুম্বাই গেছে। ও তাই বলুন। গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে তালা খুলে নাফিসাকে নিয়ে ভেতরে গেল রণ। এই প্রথমবার রণজয়ের বাড়িতে এসেছে নাফিসা। কি অপূর্ব সুন্দর সাজানো গোছানো ড্রয়িং রুম, অ্যান্টিক আসবাবপত্র, বেলজিয়াম ঝাড়বাতি। চোখ ঘুরিয়ে ফিরিয়ে অবাক হয়ে দেখতে লাগলো নাফিসা। ওয়াল জুড়ে অয়েল পেন্টিং, কত দামি দামি শোপিস। তুমি একটা সোফায় বসো, আমি চেঞ্জ করে আসছি। বাথরুমে গিয়ে স্নান সেরে একটা পাজামা পাঞ্জাবি পরে ড্রিঙ্কসের বোতল 2টো গ্লাস নিয়ে সোফায় এসে বসলো রণজয়। সেন্টার টেবিলে 2টো গ্লাস রেখে ঢাললো বিদেশি ড্রিঙ্কস। চিয়ার্স। দুজনের গ্লাসে ঠোকাঠুকি করে নিয়ে হালকা সিপ নিল নাফিসা। স্টিরিওতে বাজছে ইংলিশ মিউজিক। জোরালো আলোগুলো সব নেভানো। ক্রমশ নেশা বাড়ছে নাফিসার। চোখ দুটো লাল হয়ে গেছে। পাঞ্জাবির পকেট থেকে গিফটটা বের করে নাফিসার হাতে তুলে দিল রণজয়। সুদৃশ্য মোড়কে জড়ানো গিফটটা হাতে নিয়ে অবাক দৃষ্টিতে চেয়ে আছে নাফিসা। কি আছে এটায়? নিজেই খুলে দেখে নাও। মোড়কটা খুলতে আনন্দে আহ্লাদিত নাফিসা। খুশিতে উপচে পড়ল চোখ মুখ। উফ, কি সুন্দর ডিজাইন! পছন্দ হয়েছে তোমার? ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু এত দামি জিনিস কেন দিলেন বলুন তো? গলায় পরে দেখো। আপনিই পরিয়ে দিন।
সোফা থেকে উঠে নাফিসাকে বেডরুমের ড্রেসিং টেবিলের সামনে নিয়ে গেল রণজয়। পিছনে দাঁড়িয়ে নাফিসার গলায় পরিয়ে দিল লকেট। আয়না দিয়ে নাফিসা দেখতে পাচ্ছে রণ তার ঠিক পিছনে, ঠিক যেন হিন্দুদের বিয়েতে কুলোয় করে আগুনে খই ফেলার মুহূর্ত। ঠিক সেইভাবে নাফিসার কোমরে হাত রেখেছে রণ। ইস, স্যারের সঙ্গে যদি আমার বিয়েটা হতো। হঠাৎ এক ঝটকায় ঘুরে দাঁড়িয়ে রণকে বুকে জাপটে ধরল নাফিসা। গোড়ালি উঁচু করে স্পর্শ করতে চাইছে। রণর ওষ্ঠ আলিঙ্গনরত অবস্থায় আস্তে আস্তে নাফিসাকে পালঙ্কে শুয়ে দিল রণ। সবকিছুই যেন স্বপ্নের মতো লাগছে নাফিসার। সার্থক আজকের 20তম জন্মদিন। একে অপরের বাহু বন্ধনে শুয়ে আছে রণ আর নাফিসা। মুগ্ধ দৃষ্টিতে নাফিসার মুখের দিকে চেয়ে আছে রণ। লজ্জায় বারবার চোখ নামিয়ে নিচ্ছে নাফিসা। কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে উঠল, এত সুন্দর আজকে ট্রিট দিলেন, এত সুন্দর একটা গিফট দিলেন। আমি ভীষণ ভীষণ হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। ওয়েলকাম। কিন্তু আপনি হ্যাপি নন সেটা আমি জানি। কে বলেছে তোমায়? কেউ বলেনি। মেয়েদের একটা সিক্স সেন্স থাকে। আমি বুঝি আপনার দাম্পত্য জীবন সুখের নয়। ও তাই এবার আমার পালা আপনাকে রিটার্ন গিফট দেওয়ার। আপনাকে হ্যাপি রাখার দায়িত্ব এবার থেকে আমার। কথাগুলো বলতে বলতে নাফিসা খুলে ফেলেছে রণর পরনের পাঞ্জাবি পাজামা। রণও আর উপেক্ষা করতে পারেনি। নাফিসার মতো এত সুন্দর নারীর এরকম আগুন ঝরা যৌবনের হাতছানি প্রবল উদ্দামে সুদীর্ঘ প্রতিক্রিয়ায় মেতে উঠেছে দুজনে জয়িতার বেডরুমে। এতটা সুখ, এতটা প্রশান্তি এর আগে কখনো অনুভব করেনি রণজয়। অপরদিকে নাফিসাও আপ্লুত। স্বেচ্ছায় বিসর্জন দিয়েছে তার কুমারিত্ব তার প্রিয়তমর কাছে। রতিক্লান্ত তৃপ্ত দুটি শরীর দীর্ঘক্ষণ পরস্পরের বাহুবন্ধনে আবদ্ধ। এতদিন ওদের দুজনের মধ্যে যেটুকু দূরত্ব অবশিষ্ট ছিল সব বাধা অতিক্রম করে এরপর থেকে নিয়মিত ঘটতে লাগলো দুজনের একান্তে মিলন। কখনো যাদবপুরের ফ্ল্যাটে, আবার কখনো গোল পার্কের বাড়িতে। দুজনে দুজনকে চোখে হারায়। একটা দিনও না দেখা করে দুজনে থাকতে পারে না। এইভাবে চলতে লাগলো টানা 1 বছর পরকীয়া প্রেম। এরপরই হঠাৎ একদিন ট্রান্সফারের নোটিশ এসে হাজির। ডক্টর রণজয়কে ট্রান্সফার করা হয়েছে কলকাতার অন্য একটি সরকারি হাসপাতালে। উপায় নেই, চাকরি বাঁচাতে গেলে যেতেই হবে সেখানে। যদিও কলকাতার মধ্যেই, তবুও আগের মতো নাফিসার সাথে রোজ রোজ আর দেখা হবে না। অন্য এক নতুন পরিবেশে জয়েন করার পর অত্যধিক কাজের চাপে নাজেহাল অবস্থা ডক্টর রণজয়ের। এই হাসপাতালটা ছোট, স্টাফ কম, তাই অনেকটাই দায়িত্ব এসে পড়েছে রণজয়ের কাঁধে। ওদিকে নাফিসার আর একটুও ভালো লাগছে না পড়াশোনা করতে। মনটা খালি পড়ে আছে কখন দেখা হবে রণর সাথে। রণর অবস্থাটা বুঝতে পারছে, কিন্তু মন তো মানছে না। ট্রান্সফার হবার পর প্রথম দিকে রোজই দুজনের কথা হতো টেলিফোনে, কিন্তু কথায় বলে আউট অফ সাইট ইজ আউট অফ মাইন্ড। ক্রমশ কমতে লাগলো কল ডিউরেশন। এরপর একদিন অন্তর, তারপর 2 দিন অন্তর কথা হতো রণর সঙ্গে। মাস 2 পর থেকে একেবারেই কল করা বন্ধ করে দিল রণ। যেটুকু কথা হয় নাফিসা কল করে বলেই রণ আর নিজের থেকে ফোন করে না। নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার রণ দেয়নি নাফিসাকে, বলেছিল ওটা অফিসিয়াল নাম্বার, ওটা দেওয়া যাবে না। আর অন্য যে নাম্বারটা দিয়ে রেখেছিল সেটাতে আবার হোয়াটসঅ্যাপ নেই। ফেসবুক ব্যবহার করে না ডক্টর রণজয়, তাই অগত্যা যোগাযোগ বলতে শুধুই টেলিফোনে কথা বলা। ইদানিং নাফিসা কল করলে রণর ফোনে রিং হয়ে যায়। দ্বিতীয়বার কল করলে কখনো ধরে, দায়সারা গোছের কথা বলে ফোন কেটে দেয়। বারবার ফোন করলে রণ বিরক্ত হয়। তবু আজ একান্তই দায়ে পড়ে এই নিয়ে সকাল থেকে 3বার কল করলো নাফিসা। 2বার রিং হয়ে গেছে, তৃতীয়বার রিসিভ করলো ডক্টর রণজয়। হ্যাঁ বলো, কেমন আছো তুমি? ভালো আছি। ফোন করেছিলে কেন? ও, এখন বুঝি কারণ লাগে ফোন করতে হলে? আমার পেশেন্ট আছে, যা বলার তাড়াতাড়ি বলো। আমিও তোমার পেশেন্ট, আমার কথাও তোমাকে শুনতে হবে রণ। পেশেন্ট? কি হয়েছে তোমার? তুমি কি একবার যাদবপুরে আসতে পারবে? না না, আমার এখন মরার সময় নেই, যা বলার ফোনেই বলো। ভেবেছিলাম কথাটা তোমায় সামনাসামনি বলবো, কিন্তু তোমার তো এখন সময় নেই আমার জন্য। বেশ, তাহলে ফোনেই বলছি। আমি তোমার সন্তানের মা হতে চলেছি রণ। হোয়াট? সরকারি ছোট হাসপাতালে অত্যধিক কাজের চাপ থাকা সত্ত্বেও ট্রান্সফারের অর্ডারটা এখন আশীর্বাদ বলে মনে হচ্ছে ডক্টর রণজয়ের। যে বিবেক দংশনে এতদিন নিজে জর্জরিত হচ্ছিলেন, মুক্তি পাওয়া গেছে সেটা থেকে। জয়িতার প্রতি প্রতিশোধ স্পৃহায় তাকে উচিত শিক্ষা দেওয়ার বাসনায় পরকীয়ায় জড়িয়ে ফেলেছিলেন নিজেকে। স্ত্রীকে শাস্তি দেওয়ার ইচ্ছায় যখন মাথায় আগুন জ্বলছিল, সেই আগুনে ঘি ঢেলে দিয়েছিল নাফিসার উষ্ণ সান্নিধ্য।
প্রথম দিকে নিজেকে প্রবোধ দিতেন, বেশ করেছি, 100 বার করব। জয়িতা তো শয্যাশায়ী অসুস্থ রোগী নয়, সুস্থ সবল একজন নারী। সেই নারী যদি স্ত্রী হয়ে তার স্বামীর ব্যাপারে উদাসীন থাকে, টাকা রোজগার করাটাই যদি তার একমাত্র উদ্দেশ্য হয়, তাহলে আমি যা করেছি বেশ করেছি। তাই ট্রান্সফার হয়ে আসার আগে অবধি নিজের যুক্তিতে অটল ছিলেন। নাফিসার মোহে মোহিত হয়ে জড়িয়ে পড়েছিলেন অবৈধ ভালোবাসায়। কিন্তু এই হাসপাতালে আসার মাস তিনেক পর একটা ঘটনা ঘটায় আমূল বদলে গেলেন ডক্টর রণজয়। একে তো ছোট হাসপাতাল, তাই আবার স্টাফ সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। অত্যধিক কাজের চাপে একদিন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ডক্টর রণজয়। দিনের পর দিন স্নান খাওয়া ঠিক নেই। আর্জেন্ট কল পেয়ে সেদিন ডিউটিতে চলে যেতে হয়েছিল ভোরবেলায়। ব্রেকফাস্ট করারও সময় পাননি। বিষাক্ত কেমিক্যালে ডোবানো পচাগলা লাশগুলো খালি পেটেই অবস্থায় ময়নাতদন্ত করতে গিয়ে গা গুলিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন মর্গের ভেতর। ভাগ্যিস সেই সময় পাশে ছিলেন সহকারী বিনোদ। উনি সঙ্গে সঙ্গে ধরে ফেলায় মেঝেতে পড়ে মাথা ফাটেনি। খবরটা পাওয়া মাত্র সব কাজ ফেলে ছুটে এসেছিল জয়িতা। টেস্ট করে ধরা পড়ল ব্লাড প্রেশার অত্যধিক লো, হিমোগ্লোবিন লেভেলও স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। হসপিটাল ইনচার্জ 7 দিনের ছুটি মঞ্জুর করলেন। জয়িতাও সেই সময় তার নার্সিংহোম থেকে 7 দিনের ছুটি নিয়েছিল। তার অত্যন্ত ব্যস্ত শিডিউল থাকা সত্ত্বেও স্বামীর পাশে ছিল সেই 7টা দিন। মেডিসিনের পাশাপাশি মৌসম্বির রস, বেদানার রস, দেশি মুরগির ডিমের হাফ বয়েল, চিকেন স্টু, কাশ্মীরি আপেল, গরুর দুধের ছানা, পাঁঠার মেটে, থোড়, ছেচকি, এসব নানান খাবার বানিয়ে যত্ন করে পাশে বসে খাওয়াতে লাগলেন 2-3 ঘন্টা অন্তর। স্ত্রীর কাছে আন্তরিক সেবা যত্ন পেয়ে দ্রুত সুস্থ হয়ে রণজয় আবার ফিরে গেলেন নিজের কাজে। আর সেদিনই সিদ্ধান্ত নিলেন, যা হয়ে গেছে, আর নয়। নাফিসার কোনো দোষ নেই, ওর কোনো তুলনা হয় না। ও খুব ভালো মেয়ে, প্রাণাধিক ভালোবাসে ডক্টর রণজয়কে। যা কিছু হয়েছে রণজয়ের প্রশ্রয়ে হয়েছে, কিন্তু আর নয়। এইভাবে জয়িতাকে আর তিনি ঠকাতে পারবেন না। এই হাসপাতালে পরিশ্রম বেশি হচ্ছে হোক, তবু এই ট্রান্সফারের অর্ডারটা এখন ঈশ্বরের অসীম করুণা বলে মনে হচ্ছে ডক্টর রণজয়ের। হয়তো এই বিচ্ছেদের জন্যই নাফিসা একদিন তার রনকে ভুলতে পারবে। রোজ দেখা হলে যেটা কখনো সম্ভব হতো না, সময়ই পারে সবকিছু ভুলিয়ে দিতে। রন চায় নাফিসা ভুলে যাক তার রণজয়কে, তাই আর ফোন করে না। নাফিসার ফোন এলেও সহজে ধরে না। তবে হ্যাঁ, নাফিসার প্রতি আর একটা ব্যাপারে রন ভীষণ কৃতজ্ঞ। এত অ্যাভয়েড করা সত্ত্বেও, গোলপার্কের বাড়িটা নাফিসার চেনা সত্ত্বেও দেখা করার জন্য নাফিসা কোনোদিন হঠাৎ করে রনর বাড়িতে গিয়ে হাজির হয়নি। এমনকি ছোট হাসপাতালটা যেখানে রন এখন চাকরি করে, যাদবপুর থেকে যেখানে পৌঁছাতে ক্যাবে মাত্র মিনিট 40 লাগে, সেই হাসপাতালেও আচমকা কোনোদিন এসে হাজির হয়নি নাফিসা। কারণ নাফিসা ভীষণ ভালোবাসে তার স্যারকে, তার প্রিয়তম রণজয়কে। ও চায় না রনর কোনো রকম সম্মানহানি হোক, তাই নীরবে দূরে সরে থেকেছে। কিন্তু এত অ্যাভয়েড করা সত্ত্বেও নাফিসা যে রনকে কিছুতেই ভুলতে পারছে না, সেটা পরিষ্কার হয়ে গেল আজকের টেলিফোনের কথোপকথনে। হোয়াট আর ইউ সেইং নাফিসা? কথাটা এখনো কাউকে জানাইনি। এরপর কি হবে রন? সবাই যখন জানতে চাইবে, কি পরিচয় দেব আমার সন্তানের? মানে, সন্তানের পরিচয় দেওয়ার কথাটা মাথায় আসলো কি করে তোমার? কি করে যে তুমি কনসিভ করলে, আমি তো সেটাই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আমার গর্ভের আসন্ন সন্তান যে তোমার আমার ভালোবাসার নিদর্শন, সে তো বুঝলাম, কিন্তু তুমি প্রেগনেন্ট হলে কি করে? আমি যে পিলগুলো তোমায় দিয়েছিলাম, সেগুলো ঠিকমতো খাওনি? না, সব ফেলে দিয়েছি ডাস্টবিনে। আর ইউ ম্যাড? মাথাটা ঘুরে গেল ডক্টর রণজয়ের। এ মেয়ে তো এক বিশাল ঝামেলায় ফেললো। ব্যাপারটা এখন আর ফোনে সলভ করা যাবে না, দেখা করে সামলাতে হবে। আজই যাওয়া দরকার, একটা দিনও দেরি করা উচিত হবে না। ঠিক আছে, ফোন রাখো, আমি আসছি সন্ধেবেলায়। আমি তোমার পথ চেয়ে অপেক্ষা করে থাকবো। সন্ধে 7:30 নাগাদ রন যখন নাফিসার ফ্ল্যাটে গিয়ে পৌঁছালো, নাফিসা ততক্ষণে 3 প্যাক গিলে নিয়েছে। রনর বিরহে এখন রোজই নেশায় চুর হয়ে থাকে নাফিসা। কলেজে যায় না, প্রতি রাতে ডিনারও করে না। সন্ধে থেকে বসে পড়ে মদের গ্লাস নিয়ে। ডোরবেল বাজতে টলমলো পায়ে উঠে এসে নাফিসা দরজা খুলে দিল। পরনে পিঙ্ক কালারের একটা সি থ্রু নাইটি, ঘরে একটা রক্ত লাল রঙের ডিম লাইট জ্বলছে। দুহাত বাড়িয়ে এগিয়ে এসে জড়িয়ে ধরল রনকে। অস্বস্তি হচ্ছে রনর, জোর করে ছাড়িয়ে নিতেও পারছে না। চমকে উঠেছে নাফিসাকে দেখে। এই সেই নাফিসা, চেনাই যাচ্ছে না। এ কি অবস্থা তোমার? এত রোগা হয়ে গেছো, খাওয়া দাওয়া করো না। নাফিসাকে ধরে ধরে রন সোফায় এনে বসালো। রনর একটা হাত আঁকড়ে ধরে আছে নাফিসা, আর একটা হাত দিয়ে গ্লাসে ঢাললো হাফ গ্লাস ওয়াইন।
তুমি এত মদ খাও নাফিসা? নাও ধরো, এটা তোমার জন্য। এতদিন পর দেখা, লেটস সেলিব্রেট, চিয়ার্স। আর এক সিপ নিয়ে হাতের চেটো দিয়ে মুছে নিল পাতলা গোলাপি ঠোঁটটা। এত মদ খেও না নাফিসা, আয়নায় নিজের চেহারাটা দেখেছো? তুমি আমাকে মদ খাওয়া শেখালে, আবার তুমি আমাকে বারণ করছো, স্ট্রেঞ্জ। তবে হ্যাঁ, কাল থেকে আর খাবো না। যারা তোমার মতো বেহেড মাতাল হয়ে যায় তারা আবার মদ ছাড়বে? আমি বিশ্বাস করি না। মিলিয়ে নিও, কাল থেকে আর আমি মদ ছোবো না, প্রমিস। এই তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম। আমার চেহারাটা আয়নায় দেখেছি গো, জানি খুবই খারাপ হয়ে গেছে, কিন্তু না, আর নয়। কাল থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করব। অন্তত আমার সন্তানের স্বার্থে আমাকে ভালো থাকতেই হবে। তোমার মনে হয় নেশা চড়ে গেছে? কি সব সন্তানের কথা বলছো? নেশা চড়ে গেছে? হাসতে হাসতে রনর গায়ে ঢলে পড়ল নাফিসা। নেশা চড়ে গেছে? ভুল বললে। আমার নেশা সেই একই আছে। নেশা চড়েও নি, ছাড়েও নি, সেই একই রকম আছে, ঠিক যেমনটা ছিল লেকের পাড়ে আমার জীবনের প্রথম চুমু খাওয়া সেই ঝড় বাদলের রাতে। রন, তোমার মনে পড়ে সেই রাতের কথা? আমার বার্থডে নাইট, তোমার আমার ফুলশয্যার সেই রঙিন রাতের কথা। সারা রাত জেগে কখন যে ভোর হয়ে গেছিল দুজনের কেউই টের পাইনি। আর এই যে দেখো, এদিকে তাকাও। রনর গাল টেনে ধরে খাটের দিকে আঙুল দেখালো নাফিসা। এই সেই খাট, মনে পড়ে তোমার? কত নিস্তব্ধ দুপুরে ক্লাস বাঙ্ক করে আমরা দুজনেই খাটে শুয়েছি। জানলা বন্ধ না করলে পাশের ফ্ল্যাট থেকে দেখা যেত, আবার জানলা বন্ধ করলে তোমার গরম লাগতো। তাই তুমি এখানে দ্বিতীয় দিন আসার আগেই এসি লাগিয়ে নিয়েছিলাম। ওই দেখো সেই স্প্লিট এসিটা। তুমি আসবে বলে জানলা বন্ধ করে চালিয়ে দিয়েছি। কি সুন্দর ঠান্ডা না হাওয়াটা? রনর অস্বস্তি বাড়ছে, উঠে পড়তে পারলে বাঁচে। হঠাৎ রনকে বুকে টেনে নিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল নাফিসা। পুরোটাই একতরফা ভাবে, রনর মধ্যে কোনো উচ্ছ্বাস নেই। তোমার কিন্তু নেশা ছেড়ে গেছে রন। একটা সময় অবশ্য চড়েছিল নাফিসার নেশা, কিন্তু এখন আর নাফিসার চুম্বনে তোমার নেশা হয় না। নাও ধরো, বসে আছো কেন? ড্রিঙ্কসটা নাও, ওতে ঠিক নেশা হবে দেখো। ওহো, তোমার জন্য স্ন্যাক্স রেখেছিলাম, দিতেই ভুলে গেছি। ওয়েট, নিয়ে আসছি আমি। নাফিসা কিচেনের দিকে উঠে যেতেই রণ অস্থির। এ যা বকবক করা মেয়ে, নেশার ঘরে এখন যেন বড্ড বেশিই বকছে। আসলে কাজের কথা তো কিছুই হলো না। এবার আর দেরি না করে সবকিছু সাফ সাফ বলে ফেলতে হবে। নাফিসা ফিরে এলো এক প্লেট কাজু আর চিকেন কাবাব নিয়ে। সোফায় বসতে গিয়ে টাল সামলাতে না পেরে শুয়েই পড়ল রনর কোলে। তোমার কোলে একটু মাথা রেখে শুই, আপত্তি নেই তো? এর উত্তরে রন আর কি বলবে? সময় নষ্ট না করে আসল কথাটা বলবে বলে একটু গলা ঝেড়ে নিল। তোমাকে একটা কথা বলার ছিল নাফিসা। হ্যাঁ প্লিজ বলো। তোমার সাথে তো আমার কথাই হয় না। তোমাকে যে আমি পিলগুলো দিয়েছিলাম সেগুলো ঠিকমতো খাওনি কেন? আগে খেতাম তো, শেষের দিকে, মানে তোমার ট্রান্সফারের পর। আমার অনেক অনুরোধে যেদিন তুমি শেষবার এই ফ্ল্যাটে এসেছিলে সেদিন থেকে আর খাইনি, সব ফেলে দিয়েছি ডাস্টবিনে। কিন্তু কেন? ও মা, কেন আবার? তোমার সন্তানের জন্ম দেব বলে। সন্তানের জন্ম দেবেই বা কেন? অ্যাবর্শন করাবে, ঝামেলা খতম, সেসব ব্যবস্থা আমি করে দেব। ওসব নিয়ে চাপ নিতে হবে না তোমাকে। না রন, সেটা সম্ভব নয়। আমার প্রথম সন্তানকে আমি নষ্ট করব না, ওকে আমি এই পৃথিবীর আলো দেখাবো। হয় তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, আর নয় মদের নেশায় মাথা কাজ করছে না তোমার। তুমি জানো না কি বলছো তুমি? এটা কি মা হওয়ার বয়স? তুমি এখন স্টুডেন্ট, তোমার সামনে ব্রাইট ফিউচার। কত ভালো ভালো পাত্র তোমাকে বিয়ে করার জন্য মুখিয়ে আছে। তুমি কি জানো সেটা? হ্যাঁ জানি, কিন্তু আমি যে তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না রন। তোমার পক্ষেও সম্ভব নয় আমাকে বিয়ে করা। আমি চাইও না যে তুমি তোমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলো? একটা কিছু অবলম্বন তো আমার চাই। বাবা মা আর কতদিন? আমি একলা বাঁচতে পারবো না রন। কথা বলতে বলতে নাফিসার দু চোখ জলে ভিজে গেছে, গলা কেঁপে কেঁপে উঠছে। আমি বুঝে গেছিলাম আমাদের এই সম্পর্কটা তুমি আর কন্টিনিউ করতে পারছো না, তাই ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম ওরাল পিলের পাতাগুলো। তারপর কনসিভ করলাম, এখন তোমার সন্তানকে লালন করছি আমার গর্ভে। কী সব পাগলের প্রলাপ বকে চলেছ? আমি যা বলছি খুব ঠান্ডা মাথায়, অনেক ভেবে চিনতে বলছি। তোমার দুশ্চিন্তার কারণ নেই। তোমাকে আর আমি বিরক্ত করতেও চাই না। শুধু একটাই অনুরোধ আমার। কি? পিতৃ পরিচয়। তোমাকে আমি বিয়ে করতে বলছি না,
তুমি শুধু আমার আসন্ন সন্তানকে পিতৃ পরিচয়টুকু দিও। ঠিক বুঝলাম না তোমার কথা। বর্ধমানে ফিরে গেলে এই সন্তানকে কিছুতেই মেনে নেবে না আমার বাবা মা। তাই আমি পালিয়ে যাব এই কলকাতা শহর ছেড়ে অনেক দূরে। আমার অ্যাকাউন্টে এখন প্রায় লাখ 5 টাকা আছে। মাঝে মাঝে বাবা যখন যেরকম পারে ট্রান্সফার করে দেয় আমার অ্যাকাউন্টে। ওতেই আপাতত চলে যাবে আমার। সন্তানের জন্মের পর চাকরি খুঁজে নেব কোনো একটা। কোথায় যাবে বলে ঠিক করেছো? বহু দূরে। সেটা তোমার এখন না জানলেও চলবে। সন্তান ভূমিষ্ঠ হলে তখন তোমাকে ঠিকানা দেব, তুমি এসে মুখ দর্শন করে যেও। সন্তানও দেখুক তার বাবা কত হ্যান্ডসাম। নাফিসার ঠোঁটে খেলে গেল এক দুষ্টু হাসি। রনর কোলে মাথা রেখে রনর আঙুলগুলো নিয়ে খেলা করে চলেছে। রন ঠিক বুঝে উঠতে পারছে না কোথায় পালাতে চাইছে নাফিসা। তারপর তারপর আর কি? ভয় নেই। তোমার সম্পত্তির ভাগ চাইবে না আমার সন্তান। আমি শুধু এইটুকুই চাই, আমার সন্তানের যেন একটা পিতৃ পরিচয় থাকে। কেউ যেন আমার সন্তানের দিকে আঙুল না তোলে। তোর তো জন্মের ঠিক নেই রে। নাফিসার হয়তো আরো কিছু বলার ছিল, কিন্তু রন সেই সুযোগ দিল না। উঠে পড়ল সোফা থেকে। নাফিসা, আমার একটু কাজ আছে, আমি এখন আসছি। এ কি, কিছুই তো খেলে না, এখনই চলে যাবে? হ্যাঁ, আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। আমার এই অনুরোধটুকু ফিরিয়ে দিও না প্লিজ। আমি তোমার দুটি পায়ে পড়ছি। সত্যি সত্যি। রনর 2 পা ছুঁয়ে গড় করে প্রণাম করল নাফিসা। আর কোনো কথা না বলে বেরিয়ে গেল রন। লিফটের জন্য অপেক্ষা না করে তরতর করে নেমে চলেছে সিঁড়ি দিয়ে। ফ্ল্যাটের দরজাটা বন্ধ করে রাস্তার দিকের ব্যালকনিতে এসে দাঁড়ালো নাফিসা। এর আগেও যতবার রন এসেছে, যাবার সময় প্রতিবার নাফিসা এই ব্যালকনিতে এসে দাঁড়াতো, হাত নাড়তো। রন অবশ্য কোনোদিনই হাত নাড়ত না। পাছে কেউ দেখে ফেলে, তবে গাড়িতে ওঠার আগে নাফিসার দিকে তাকিয়ে একটা স্মিত হাসি প্রতিবার দিত। সমানে হাত নাড়িয়ে চলেছে নাফিসা। হোন্ডা সিটি স্টার্ট দিয়ে হুশ করে বেরিয়ে গেল, মিলিয়ে গেল হাজার গাড়ির ভিড়ে। স্মাইল দেওয়া তো দূরের কথা, রন একবারের জন্য মুখ তুলে তাকিয়ে দেখল না কত আকুল দৃষ্টিতে নাফিসা চেয়ে আছে একটা ছোট্ট স্মাইলের জন্য। আকাশ ভেঙে পড়েছে রনর মাথায়। এবার কি হবে? অ্যাবর্শন করাতে নাফিসা রাজি নয়। সামনাসামনি গিয়ে দেখা করে এত বুঝিয়েও রাজি করানো গেল না। এই ব্যাপারে নাফিসা কিছুতেই আপোষ করবে না। সন্তানের জন্ম সে দেবেই। সেরকমই দৃঢ়তা ছিল নাফিসার কণ্ঠে। নইলে কেউ জেনে বুঝে কন্ট্রাসেপটিভ পিল ডাস্টবিনে ফেলে দেয়? সন্তানের জন্মের পর সামনে আসবে পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন। শুধু জন্মের পরই বা কেন? আর কিছুদিন পরেই তো জানাজানি হয়ে যাবে। সবাই নাফিসার কাছে জানতে চাইবে আসন্ন সন্তানের পিতৃ পরিচয়। তখন কি নাফিসা চুপ করে থাকতে পারবে? কোথায় পালাবে নাফিসা সেটা জানা নেই। ওর বাবা ধনী ব্যবসায়ী, গোয়েন্দা লাগিয়ে ঠিক খুঁজে বের করে নেবে তার মেয়েকে। তারপর মামলা ঠুকে জেলে পুরে দিতে পারে। ডক্টর রণজয় মুখার্জির হাজতবাস শুধু সময়ের অপেক্ষা। তিল তিল করে গড়ে তোলা এই স্ট্যাটাস ধুলোয় যে মিশে যাবে, ছি ছি করবে লোকে। ভেঙে যাবে সংসার, ডিভোর্স হয়ে যাবে জয়িতার সঙ্গে। না না, এ হতে দেওয়া যায় না, কিছুতেই না। সবচেয়ে ভালো হয় আসন্ন সন্তানকে পৃথিবীর বুকে আনার আগেই যদি নাফিসাকে সরিয়ে ফেলা যায় এই পৃথিবী থেকে। হ্যাঁ, এটাই করতে হবে, এবং সেটাও খুব তাড়াতাড়ি। বেলি বাম্প প্রকট হওয়ার আগেই কাজটা সেরে ফেলতে হবে, সম্ভব হলে এই সপ্তাহেই। এছাড়া আর কোনো অপশন মাথায় আসছে না ডক্টর রণজয় মুখার্জির। কিন্তু সেটা কিভাবে সম্ভব? ছক কষতে থাকে রন। কিছু একটা উপায় তো বের করতেই হবে। খোঁজ নিতে হবে প্রফেশনাল খুনির। এই ব্যাপারে একজনই পারে হেল্প করতে, পুলিশ অফিসার রাহুল সেনগুপ্ত। ওনার সাথে ডক্টর রণজয় মুখার্জির খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কাজের সূত্রে দুজনের প্রায় রোজই দেখা হয়। বেওয়ারিশ লাশ নিয়ে, অস্বাভাবিক মৃত্যুর লাশ নিয়ে হাসপাতালে প্রায় আসেন রাহুলবাবু। কাজের ফাঁকে দুজনের গল্পগুজব হয়। উইকেন্ডে একসাথে দুজনে বেশ কয়েকবার ড্রিঙ্কসও করেছেন এর আগে। ওনার কাছে নিশ্চয়ই খোঁজ পাওয়া যাবে প্রফেশনাল খুনির। শুধু রাহুলবাবুর মুখ বন্ধ রাখতে একটু বাড়তি খরচা হবে এই যা। তবে বিনিময়ে যে মানসিক শান্তি পাওয়া যাবে চিরদিনের জন্য, সেটাই বা কম কি? এখনকার মতো এই পর্যন্ত থাকলো। পরবর্তী পর্ব কাল দুপুরে আমি আপলোড করব। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।